এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার। আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠেছি। আজকে আবার সেই একই টিফিন ওকে করে দিয়েছি, রুটি আর আলু ভাজা। এটাই নাকি ওর খুব ভালো খাবার। তাই সকাল সকাল ওকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ব্যালকনিতে বেরিয়েছিলাম, জানো তো। ব্যালকনিতে বেরিয়ে দেখলাম এত সুন্দর আজকে আকাশটা দেখতে লাগছে। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আমি যা কিছু ভালো দেখি সেগুলোই সবসময় মনে হয় যে তোমাদের সাথেও শেয়ার করি। তোমরাও একটু দেখো, তোমরাও একটু খুশি হও, আমার সাথে সাথে তোমরাও সেই জিনিসটা উপভোগ করো। তো আকাশটা দেখো, এত সুন্দর দেখতে লাগছে, মানে বলার নয়। তো জাস্ট একদম ফাটাফাটি। আর একদম মেঘের কোলে দেখো একদম রোদটা উঠেছে। সেই গানটা মনে পড়ে গেল, মেঘের কোলে রোদ এসেছে, সেরকমই অবস্থা। তো যাই হোক, ও রেডি হয়ে গেছে। তারপরে নিচে এলাম। আজকে যেহেতু মঙ্গলবার বললাম, আজকে বিপত্তারিণী পুজোও আছে। তো সেই জন্য সকালবেলাতে আমার শ্বশুরমশাই পুজো করে নিয়ে এসেছেন। কারণ আমি জানো তো এখন আর যেতে পারি না। আমার শাশুড়ি মার পাটা ভাঙার পর থেকে এখন আর যাওয়া হয় না। তারপরে আমি প্রেগনেন্ট যখন থেকে ছিলাম তখন থেকে আর যেতে পারি না। আমার শাশুড়ি মা আর আমি আগে যেতাম। তো এখন যেহেতু যেতে পারি না, সেই জন্য আমার শ্বশুরমশাই পুজো করিয়ে নিয়ে চলে আসেন। তারপর আসার পর মেয়েটা তো স্কুলে চলে যাবে, ওই জন্য ওকে একটু তাগাটা বেঁধে দিলাম। তাগাটা বেঁধে দিয়ে ও স্কুলে চলে গেলে এবার আমি উপরে উঠে এসে এবার স্নানটা করে নেব সকালবেলাতে। আর আমার শ্বশুরবাড়িতে জানো তো বিপত্তারিণী ব্রতটা নেই মানে পড়ে গেছে বলে না, সেই এক একজন যখন মারা যায় ওই দিনেই যদি মারা যায় তাহলে সেই ব্রতটা সেই মানে যে কোনো জিনিসই বলো বন্ধ হয়ে যায়। তো আমার শ্বশুরবাড়িতেও সেক্ষেত্রে সেটাই হয়েছিল। কিন্তু আমার শাশুড়ি মা মানে আমার হাজব্যান্ড যখন পেটে ছিল তখন আমার শাশুড়ি মায়ের মা এই মানে মানসিক করেছিল। তো সেই কারণের জন্য আমার শাশুড়ি মা মঙ্গলবারেই শুধুমাত্র ব্রতটা পালন করে, কিন্তু বিপত্তারিণী ব্রতর মতো করে পালন করে না, শুধুমাত্র পুজোটা দেয়। আর মঙ্গলবার যেমন আমরা করি সেরকমই খাওয়া দাওয়া হয়। তো সেই জন্য আমি আর বিশেষ কিছু আমিও সেইভাবে করছি। আমিও সেই নতুন করে আর কোনো বিপত্তারিণী ব্রত মানে সেইভাবে পালন করা হয় না। তো যাই হোক, এখন স্নানটাও করে নিয়েছি। আর যেহেতু বিপত্তারিণী ব্রত মানে বিপত্তারিণী ব্রতটাও যেহেতু করবো, সেই জন্য ব্রত কথা তো শুনতেই হবে। আর ব্রত কথা না শুনলে সেটা একদমই ঠিক নয়, ব্রতটার মানেই কোনো রাখে না। তার জন্য একটু স্নান করে নিয়ে এসে এবার একটু সিঁদুর টিন্দুর পরে নিয়ে একটু নিচে যাব। নিচে যেয়ে আমার শ্বশুরমশাই যেহেতু পুজো টুজো করেন, আমার শ্বশুরমশাই ব্রত কথাটা পড়ে শোনাবেন। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। তো চলো এবার নিচে যাই, শ্বশুরমশাই ব্রত কথাটা পড়বেন। ওম নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী মুদিরায়ত। ওম শ্রী ওম বিপত্তারিণী ব্রত। মার্কণ্ডেয় বলিলেন, এক সময় যোগী নারদ পরের প্রতি অনুগ্রহ করিবার ইচ্ছায় সমস্ত লোকে ভ্রমণ করিয়া কৈলাসে উপস্থিত হইয়াছিলেন। হে মুনি, দেবর্ষি শিবের সঙ্গে দুর্গাকে দেখিয়া ভক্তি সহকারে দণ্ডবত করিয়া প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন, হে দেবাদিদেব মহাদেব, যদি আমার প্রতি দয়া হয় তবে বলুন, কি ব্রত দ্বারা লোকে অভীষ্ট ফল লাভ করিতে পারে? মহাদেব বলিলেন, যে সকল নারী বিপত্তারিণী ব্রত করে, দুর্গা তাহাদের যাবতীয় বিপদ হইতে রক্ষা করে। নারদ বলিলেন, কি সেই ব্রত? কে সেই ব্রত করিয়াছিল এবং পৃথিবীতে কে প্রকাশ করিল? ইহা আমাকে সবিস্তারে বলুন। মহাদেব বলিলেন, সত্য পরাক্রম নামে বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। গুণবতী নামে তার পত্নী সকল প্রাণীর হিতকারিণী ছিল। একদিন সেই রানী চর্মকারের স্ত্রীর সহিত নির্জনে মিলিয়া পরস্পর মিত্রতা করিয়াছিল। রানী আনন্দে চর্মকারের স্ত্রীকে নানাবিধ দ্রব্য ও নানাবিধ ফল দিয়াছিল। একদিন চর্মকারের স্ত্রী রাজবাটির গিয়াছিল। রানী তাহাকে ডাকিয়া পরস্পর অনেক কথা কহিতে লাগিল। রানী বলিলেন, সখী, গরুর মাংস কিরূপ, গোমাংস কিরূপ,
আমি তাহা দেখিতে ইচ্ছা করি। তুমি বিশেষ যত্ন করিয়া গোপনে আমাকে আমার গৃহে আনিও। সে রানীর কথা শুনিয়া নানা প্রকার মাংস একটা পাত্রে রাখিয়া বস্ত্র দ্বারা আচ্ছাদন করিয়া আনন্দে রাজবাটিতে গেল, গোপনে রাখিয়া দিল। রাজার ভৃত্য মাংস দেখিয়া রাজাকে সমস্ত জানাইল। রাজা রাজা গৃহে আসিয়া রানীকে বলিল, তোমার সখী অর্থাৎ মুচি বাড়ির কি জিনিস তুমি ঘরে রাখিয়াছ, আমার কাছে সত্য বলো, নচেত তোমাকে জমালয়ে পাঠাইব। রানী বলিল, মহারাজ, নানা প্রকার ফল ও পুষ্প রাখিয়াছি। এই বলিয়া রানী দুর্গাকে পূজা করিল। রানী বলিল, হে বিপত্তারিণী দুর্গে, আমি বিপদে পড়িয়াছি, আমাকে রক্ষা করো। আমি ভক্তি জানি না, আমি বালিকা, কুকর্ম করিয়াছি। হে মহামায়া, এই কুকর্ম হইতে আমাকে আজ রক্ষা করো। হে দুর্গে, আমি যাবজ্জীবন তোমার ব্রত করিব। দেবী বলিলেন, তোমার এই কথায় আমি তুষ্ট হইয়াছি। তোমাকে এই বর দিয়েছি, গৃহে যে মাংস রাখিয়াছ তাহা নানা প্রকার ফল হইয়া যাইবে। রাজাকে দিলে তাহার আনন্দ হইবে। দেবীর কথা শুনিয়া রানী গৃহের মধ্যে গিয়া নানা প্রকার সুন্দর ফল ও পুষ্প দেখিয়া হৃষ্টচিত্তে হইয়া সেই সমস্ত ফল ও পুষ্প রাজাকে দিল। যাহা নানা প্রকার ফল দেখিয়া আনন্দিত হইল। রানী গুণবতী এই দুর্লভ ব্রত করিয়া ইহকালে উত্তম ভোগ উপভোগ পূর্বক অন্তমে স্বর্গে গিয়াছিল। নারদ বলিলেন, এই ব্রতের বিধি কি, আমাকে বলুন। মহাদেব বলিলেন, তোমাকে বিধি বলিতেছি, তুমি মনোযোগ সহকারে শুনো। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার পর দশমী পূজা পর্যন্ত যে কোনো তিথিতে শনি বা মঙ্গলবারে এই ব্রত করি। ব্রতের পূর্বদিন একবার নিরামিষ খাইয়া রাত্রি প্রভাত হইলে স্নান করিয়া সংকল্প করি। ভূমিতে আম্রপল্লব ফলযুক্ত ঘর স্থাপন করিয়া বিবিধ নৈবেদ্য, বিবিধ ফল, কুণ্ডলাদি নির্মিত বিবিধ পুস্তক, সুপারিযুক্ত তাম্বুল, এরূপ বিধ দ্রব্য 13টি করিয়া বিপত্তারিণী দেবীকে দিয়া ব্রাহ্মণকে দিবি। ওইটার সহিত ভোজ্যও একটি দান করবি। কর্মান্তে দক্ষিণা দিবে, না দিলে ব্রত নিষ্ফল হইবে। যে স্ত্রী ভক্তিভাবে এই ব্রত করে সে কখনো বিধবা হয় না, অতি সৌভাগ্য লাভ করে, পৌত্র যুক্ত হইয়া মনমত সুভোগ করিয়া অন্তমে পুনর্বসু নক্ষত্রে গমন করে। যে সমস্ত স্ত্রীলোক বিপত্তারিণী দুর্গার ব্রত করে তাহাদের কখনো বিপদ হয় না, সমস্ত মনোকামনা পূর্ণ হয়। ত্রয়োদশ গ্রন্থ রক্তবর্ণ ডোর স্ত্রী হোক বা পুরুষ হোক দক্ষিণ হস্তে ধারণ করি। ইতি বিপত্তারিণী ব্রত। ওম নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং। ওম নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং। এরকম করবো? সেট করবি যা পানি আসলে শ্বশুরমশাই চোখে একটু কম দেখছেন, তো সেই কারণে পড়তে একটু অসুবিধা হচ্ছিল ওনার, আমিও বুঝতে পারছিলাম। তো তোমরাও একটু অ্যাডজাস্ট করে ভালোভাবে শুনে নিও। তো চলো, আমার পড়া হয়ে গেছে এদিকে, আর ওইদিকে প্রসাদগুলো সব রাখা আছে, বুঝেছো? তো তোমাদেরকে দেখাচ্ছি, সব কিছু সব ফল টল কেটে রাখা আছে আমাদের পাশের 2 বাড়িতে, সেগুলো সব দেওয়া হবে। এই যে সব ফল টলগুলো রয়েছে, আমি আগে প্রসাদটা খেয়ে নিই, তারপর এগুলো দেবো সব। চলো এবার একটু প্রসাদটা খেয়ে নেব। আর এই কাল থেকে যেহেতু আমি উপোস করে আছি, মানে ফল জল খেয়েই আছি, কালকে যেহেতু সোমবার ছিল সেই জন্য ফল জল খেয়েই আছি, তাই একটু সকালবেলাতে 2টো বিস্কুটও নিয়ে নিলাম চায়ের সাথে। আর এই আমের আটিটা
বাবা বলছে যে নিয়ে নাও করে জোর করে দিয়ে দিয়েছে এখন। আর এই আমি আছে ফল টল অনেক কিছুই ছিল, কিন্তু আর এখন ভালো লাগছে না খেতে। তো এগুলোই এখন একটু খেয়ে নেব, খেয়ে তারপরে এখনও ছেলে ঘুমোচ্ছে, তো দেখি ততক্ষণে চলো একটু খাবারটা খেয়ে নিই। চলো, এবার ছেলে উঠে পড়েছে। ছেলে উঠে পড়ার পরে ওকে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে, ওকে সব কিছু করার পরে আমি এলাম এদিকে নিচে, এসে পর লুচি ভাজতে শুরু করলাম। কারণ কি বলো তো, আমার শাশুড়ি মা অনেক কিছু করেছে, রান্নাবান্না সব কিছু করেছে, তারপরেও এতক্ষণ ধরে বসে বসে আর পারবে না। তো সেই কারণে আমার যখন ছেলে উঠেই গেছে ঘুম থেকে, সব কিছু করা হয়ে গেছে, তারপরে আমি আর শ্বশুরমশাই মিলে দুজন মিলে এখন লুচিগুলো করে নিচ্ছি। আমি এদিকে লুচিগুলো ভাজছি, আর বেলাগুলো যেহেতু গোল গোল হয়নি, বুঝতেই পারছো, যেমন শ্বশুরমশাই বেলে দিয়েছেন, আর আমি এদিকে ছাঁকতে শুরু করেছি। কিছু করার নেই, জানো তো, এইভাবেই করতে হয়। আমার আমার সব কাজে শ্বশুরমশাই হেল্প করেন। তো আমি ওই জন্য ছেঁকে নিচ্ছি, আর শ্বশুরমশাই ওইদিকে বেলছে। আর কে একটা ডাকতে এলো, বুঝেছো তো, আমার শ্বশুরমশাই একটু উঠেছে, আর সেই সময়তেই দেখছি যে আমার ছেলে বসে গেছে। দেখো, ও আমার বসে বসে বলছে আমি লুচি করব, দিয়ে বসে বসে ও এবার আটা করবে। প্রত্যেক দিন যখন রুটি করি তখন ওই একই জিনিস করে, জানো তো। আমি একবার যদি উঠে যাই কোনো রকমে, তো ও আমার জায়গাটায় বসে যাবে আর বেলনা নিয়ে চাকি নিয়ে করতে শুরু করে দেবে। তা আমি বলেছি যে তাহলে তুই বেল আর আমি লুচি ভাজবো, কি সুন্দর সাহায্য হবে বলো। বেশ, এখন তো বেলছে, যখন বড় হবে তখন জানি না কি হবে। ছোটোবেলাতেই সব কিছু করার সবার শখ থাকে, বড় হলে সব কিছু উঠে যায়। তো মাকে সাহায্য করা তো দূরের কথা, তখন নিজেই তখন কোনো কিছু আর করবে না। যাই হোক, সব কিছু করার পরে আমি আবার এলাম ওপরে, এসে ছেলের তো খাবার করতেই হবে। আমাদের খাবারগুলো তো তৈরি হয়ে গেছে, ছেলের খাবারটাও এবার তৈরি করতে হবে। তো সেই জন্য ছেলের খাবারটা এখন করতে দিলাম। ওই সেদ্ধ সেদ্ধ সব কিছু দেওয়া আছে, আর একটু ডাল দিয়ে দিলাম, আর ব্যাস পনিরটাও দিয়ে দেবো। দিয়ে তোমার ছেলের জন্য খাবারটা রেডি করে রাখবো। তো ব্যাস, তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে, অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও অবশ্যই যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ব্লগ যারা ফেসবুকে দেখছো, তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। চলো, টাটা, বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো।